নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের পছন্দের চরিত্র সেই তারানাথ বাবুকে নিয়েই আজকে আমরা আবারও হাজির হয়েছি। আজকে আপনারা শুনছেন শিল্পী চক্রবর্তীর কাহিনী তারানাথ তান্ত্রিক ও নাগমণি। গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্ব তারানাথ তান্ত্রিক ও বৈভবপুরের ত্রাস, এবং দ্বিতীয় পর্বের নাম তারানাথ তান্ত্রিক ও নাগমণি। এখন শুনছেন তারানাথ তান্ত্রিক ও বৈভবপুরের ত্রাস গল্পের প্রথম খণ্ড। চলুন তবে শুরু করা যাক আজকের নিবেদন। ঠাকুর মশাই, কি যে বাধালেন আপনি। আসলে যখন থেকে শুনেছি আপনি অসুস্থ, তখন থেকে কতক্ষণে আপনার সঙ্গে দেখা করতে আসবো এই কথাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। তাই আজকে আর অফিস থেকে বেরিয়ে আর কোনো দিকে না গিয়ে সোজা চলে এলুম বিভূতির বাড়ি। তারপর দুটিতে মিলে চলে এলাম আপনাকে দেখতে। না না না, তেমন কিছু হয়নি আমার। এ তো সামান্য জ্বর। এত দুশ্চিন্তা করো না তোমরা। আমি হলাম গিয়ে গ্রামের ছেলে। অনেক জ্বরজারি ব্যাধিকে সাথে নিয়ে বড় হয়েছি, তাই এই সামান্য জ্বরে আমি কাহিল হচ্ছি না। তা বললে কি হয়? আরে বয়সটাও তো হচ্ছে আপনার, সেদিকে কি খেয়াল করেছেন? এমন করে বলো না কিশোরী। তোমরা দুজনেই অফিস ফিরতি। যাও যাও, যে যার বাড়িকে বিশ্রাম নাও। আপনি ঠিক বলছেন তো ঠাকুর মশাই? আপনার কোনো সমস্যা হবে না? দেখুন, আমাদের দুজনের মধ্যে কেউ কিন্তু একজন আজকে এখানে থেকে যেতেই পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। ভারী অপত্য মায়ায় বেঁধেছ হে তোমরা দুইজনে। যাও যাও, বাড়ি ফিরে যাও। বলছি, যখন আমি সুস্থ হয়ে উঠব তখন দেখো ঠিক সুস্থ হয়ে উঠব। তোমরা যাও, দুশ্চিন্তা করো না, বিশ্রাম নাও তোমরা। আবার তো অফিস যেতে হবে তোমাদেরকে। তারপরেও বার কয়েক ঠাকুর মশাইকে অনুরোধ করেছিলাম তার ওখানে যাতে আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ সে রাতের মতো থেকে যায় সেই বিষয়ে, কিন্তু ঠাকুর মশাই কোনো মতেই শুনলেন না। অগত্যা আর বেশি কিছু বলাও গেল না। একে মানুষটা অসুস্থ, তার উপর তাকে যদি আবার বেশি বকানো হয় তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই বাধ্য হয়ে আমি আর কিশোরী নিজেদের ফিরতি পথ ধরলাম। এরপরেও দীর্ঘ 7 দিন ধরে চলল ঠাকুরমশাইয়ের বাড়িতে নিয়মিত আমাদের যাতায়াত, এবং এই 7 দিন ঠাকুরমশাই যেন জমি মানুষে টানাটানির মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চললেন। তবে শেষ পর্যন্ত ব্যাধিকে পরাজিত করে তিনি বেঁচে উঠলেন। আমরা দুজনে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আছে এ কথাও বারংবার স্মরণ করেছিলাম। হারু ডাক্তারের পথ্য এখনো নিয়মিত ঠাকুরমশাইকে সেবন করতে হচ্ছে, তবে তিনি পূর্বাপেক্ষা এখন কিছুটা সুস্থ হয়েছেন। আজ আবারও আমি আর কিশোরী দুইজনেই ফল হাতে চলেছি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। তবে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে আসতেই এক আগন্তুককে দেখে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম তিনি এদিক ওদিক চাইছেন, হয়তো কাউকে খুঁজছেন। আমরা সেদিকে বিশেষ নজর না দিয়ে এগিয়ে গিয়ে ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢুকতেই যাব, তিনি আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা কি বলতে পারেন এখানে তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি কোনটি? দুজনে অবাক হলাম, সেই সাথে বিরক্তও বটে। এখন যদি আবার ঠাকুর মশাইয়ের কাছে কেউ আসে নিজের হাত গোনাতে বা নিজের কোনো সমস্যা নিয়ে কথা বলতে, তাহলে তো ঠাকুর মশাইয়ের শরীরের উপর আবারও চাপ পড়তে পারে, আর সেটা নিশ্চয়ই তার জন্য ভালো হবে না। তাই কিছুটা বিরক্ত হয়ে প্রায় বলতেই যাচ্ছিলাম যে উনি এখন অসুস্থ, কিন্তু তার আগেই কিশোরী পরিস্থিতি সামাল দিল।
সে বলল, তা আপনার তারানাথ তান্ত্রিক মহাশয়কে ঠিক কি কারণে প্রয়োজন সেটা যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। আসলে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। বহুদিন পূর্বের এক ঘটনার সূত্র ধরেই আমি ওনার কাছে এসেছি। উনি আমার পূর্ব পরিচিত। যদি আপনারা দয়া করে তার বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলেন, তাহলে সত্যি আমি খুব উপকৃত হব। আমি তাকে বিরক্ত করব না, কেবল দেখা করব। একটি বস্তু আমার কাছে রয়েছে, তা আমি ওনাকে ফিরিয়ে দিতে চাই, তাই আশা। আপনাদের উচাটন আমি বুঝতে পারছি, আমি কথা দিচ্ছি অহেতুক পীড়াপিড়ি আমি তাকে করব না। না মানে কিন্তু। দাঁড়াও বিভূতি, থামো। আচ্ছা আসুন আপনি। কিশোরীর এই অদ্ভুত অদ্ভুত আচরণগুলো সর্বদাই আমাকে বিচলিত করে। ওর কি প্রয়োজন ছিল এখন এই আগন্তুককে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাওয়ার? কিন্তু আমি যদি এখন বলতে যাই আমার উপর আবার চিৎকার করবে, তাই আমিও আর কোনো কথা বললাম না। তাদের সঙ্গে আমিও গিয়ে প্রবেশ করলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। দরজা খোলাই ছিল। হেঁচেল থেকে ভেসে আসছিল রান্নার ছিটছাট শব্দ, বাসনের শব্দ। আমরা ভেতর ঘরে আসতেই চারিকে ডাক দিলাম, চারি, ও চারি, এদিকে আসো তো একটু। আর ঠাকুরমশাই এখন কেমন আছেন? কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো চারি। আমাদেরকে দেখে তার মুখে হাসি ফুটল। সে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো, বলল, বাবা এখন আগের থেকে সুস্থ আছেন কাকাবাবু, আপনারা আসুন। বেশ কিছুক্ষণ ধরেই বাবা আপনাদের কথা বলছেন। কি যেন বলার আছে আপনাদেরকে, তাই জন্য অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করছেন উনি। দুজনেই দুজনের মুখ চাইলাম। বুঝলাম না এই অসুস্থ শরীরে ঠাকুরমশাইয়ের আবার আমাদেরকে কি জরুরি কথা বলার আছে। অবশ্য তার শরীরের বিষয়ে যে সে আমাদেরকে কোনো কথা বলবে না এও আমরা নিশ্চিত। তাই চারির মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। এদিকে আগন্তুক তখন আমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছেন। তাই চারি তখনও তাকে দেখতে পায়নি, কিন্তু ওনাকে এভাবে একা দাঁড় করিয়ে রেখেও তো আর আমরা যেতে পারি না। তাই সরাসরি এবার ওনার কথা চারিকে বলার উদ্যোগ নিলাম। চারি, এই যে উনি তোমার বাবার কাছে এসেছেন। উনি ঠাকুরমশাইয়ের পূর্ব পরিচিত। কোনো একটা বস্তু ঠাকুরমশাইকে দেওয়ার জন্য উনি এখানে এসেছেন। তবে এই মুহূর্তে ওনাকে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাওয়া উচিত হবে কিনা সেটা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা। তুমি যদি একটু বৌঠানকে ডেকে দিতে তাহলে খুব সুবিধা হতো। আচ্ছা, তাহলে আপনারা তিনজনে এখানে একটু অপেক্ষা করুন, আমি মাকে গিয়ে বলছি আপনাদের কথা। চারি আবারও ভেতরের ঘরের দিকে চলে গেল। আমরা তিনজনেই অপেক্ষা করলাম বৈঠকখানায়। ইতিমধ্যে কিশোরী সেই আগন্তুকের সাথে একটা দুটো করে কথা বলতে শুরু করেছে। তা কোথা থেকে আসা হচ্ছে আপনার? কিশোরীর প্রশ্নে আমি সেই আগন্তুকের মুখের দিকে চাইলাম। সে দেখলাম মৃদু হেসে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম অবনী, আমি আসছি বৈভবপুর স্টেট থেকে। জমিদার গোপীবল্লভ বাবুর দরবারে আমি খানসামার কাজ করে থাকি। তারানাথ তান্ত্রিক মহাশয় একবার সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে একটি উপকারও করেছিলেন এবং সেই উপকারের। কথাটি এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, আর কিছু বললেন না। বুঝলাম তিনি আমাদের কাছে কিছু একটা আড়াল করতে চাইছেন, যা তিনি একমাত্র ঠাকুরমশাইয়ের সঙ্গেই বলবেন। অবশ্য এবার আমারই একটু লজ্জা লাগছিল। কারো ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ দেখানো আমাদের হয়তো উচিত হয়নি। সত্যি তো, তিনি যদি কোনো ব্যক্তিগত কথা ঠাকুরমশাইয়ের সাথে বলতে এসেই থাকেন, তাহলে সেই কথা তিনি আমাদের সঙ্গে কেনই বা বলবেন? আমরা দুইজনেই আমাদের গণ্ডি বুঝলাম এবং দুইজনেই এরপর আর ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করলাম না। কিছুক্ষণ পর চারি এবং বৌঠান দুজনে একই সঙ্গে বৈঠকখানায় এসে হাজির। চারির হাতে অবশ্য চায়ের পেয়ালা এবং কিছু কুচো নিমকি। বৌঠানকে দেখেই আমি উঠে গিয়ে ফল আর মিষ্টির প্যাকেটটা ওনার হাতে তুলে দিলাম। তিনি প্রত্যেকবারের মতন এবারও আমাদেরকে কিছুটা ধমক দেওয়ার মতো করেই বললেন, কতবার বলেছি বলো তোমাদেরকে এসব আনবে না,
তাও যদি তোমরা আমার কথা শোনো। তোমাদের ঠাকুরমশাই এবার সুস্থ হোক, দেখো আমি তাকে কি বলি এবার। বৌঠান মূলত মায়ের সমান, তার ভৎসনা গায়ে মাখতে নেই। আর ঠাকুর মশাইয়ের এমন অবস্থা, তার এসব প্রয়োজন আছে এখন। তাই আপনি আমাদেরকে এসব আনা থেকে কিন্তু বিরত করতে পারবেন না। সেই তো। আচ্ছা শোনো, তোমরা চা খেয়ে নিয়ে তারপর ওনাকে সাথে নিয়েই তোমাদের ঠাকুরমশাইয়ের কাছে যেও। তোমাদের ঠাকুরমশাই ওনার সাথে একা দেখা করতে চাইছেন না এই মুহূর্তে, তোমাদেরকে সাথে নিয়েই যেতে বলেছেন। আমরা কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। বৌঠান ঘরে চলে গেলেন, চারিও গেল। সত্যি বলতে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করার আগ্রহটা যতই বৃদ্ধি পাচ্ছিল, ততই আমাদের চা খাওয়ার গতিও বাড়ছিল। যদিও এই মুহূর্তে চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে বুঝলাম কিছু একটা ব্যাপার রয়েছে ভেতর মহলে। তাই চা দিয়ে আমাদেরকে কয়েক মুহূর্তের জন্য এখানে বসিয়ে রাখা হলো এই চা। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি এবার আগন্তুককে আরো একটু সাবধান করে দেওয়ার জন্য বললাম, দেখুন, আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, এমন কোনো কথা দয়া করে ঠাকুরমশাইকে আপনি এই মুহূর্তে বলবেন না, যেটা ঠাকুরমশাইয়ের উত্তেজনার কারণ হতে পারে। তাহলে কিন্তু ওনার শরীরের আবারও অবনতি ঘটতে পারে। তাই দয়া করে আপনি আমাদের মান রাখবেন, এই আশায় আপনার কাছে রাখছি। আমার কথা শুনে তিনি আবারও মৃদু হাসলেন, সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়লেন। আমরা তিনজনেই এবার ভেতর থেকে ডাক পেয়ে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে গেলাম। আমাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেখেই ঠাকুরমশাই এক গাল হাসি নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে এসো এসো, কতক্ষণ ধরে যে তোমাদের অপেক্ষা করছি তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে তোমাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তবে তোমাদের বৌঠান বলল আরো কেউ একজন নাকি এসছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, তা কই, সে কোথায়? আমাকে চিনতে পারছেন তান্ত্রিক মহাশয়? আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে তার কি পরিচয় করাবো? সে নিজে থেকেই এগিয়ে এসে এবার ঠাকুরমশাইকে প্রণাম করে নিজের কথা নিজেই বললেন। কি বলো তো, ঠিক বুঝতে পারছি না তো। আমার নাম অবনী তান্ত্রিক মহাশয়, বৈভবপুর স্টেট থেকে এসেছি আমি। এবার কি মনে পড়েছে? অবনী খানসামা, ভৈরবপুর স্টেট, জমিদার গোপী বল্লভ মহাশয়ের বিশ্বস্ত খানসামা। কি তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একদম সঠিক চিনেছেন। শুনলাম নাকি আপনি অসুস্থ, তা এখন কেমন বোধ করছেন? এখন ভালো আছি অবনী, বসো তুমি। ও, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে কিশোরী আর ওই হচ্ছে বিভূতি। ওরা আমার বন্ধু তুল্য, শুভাকাঙ্ক্ষী বলাই ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে ওদের পরিচয় দিতে গেলে বলতে হবে ওরা আমার ঘরের মানুষ, আমার আত্মীয়, পরম আত্মীয়। আমি এবং কিশোরী উভয়েই ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। সত্যি বলতে এই কয়েকদিন যাবৎ রোগশয্যায় শায়িত হয়ে ওনাকে বেশ রুগ্ন লাগছিল। তবে আজকে ওনার কথা বলার ভঙ্গি এবং ওনার কথা দুই শুনে মনে বড় প্রশান্তি আসছে। আসলে যে মানুষটাকে আমরা সর্বদা চঞ্চল এবং কর্মঠ দেখেই অভ্যস্ত, সেই মানুষকে যদি হঠাৎ করে রোগশয্যায় শায়িত অবস্থায় দেখতে হয়, তা যে ঠিক কতটা পীড়াদায়ক তা যারা চাক্ষুষ করেছে তারাই জানে। এখন তো আমি অনেকটাই সুস্থ রয়েছি কিশোরী বিভূতি, তা তোমাদের এখনো কেন এমন বেজার মুখ বলো তো? হ্যাঁ, আমার কিন্তু বাবু তোমাদের এমন ভাব দেখতে মোটেই ভালো লাগে না। আসলে ঠাকুরমশাই, এই কটা দিন আপনাকে ঠিক যা অবস্থায় দেখেছি আমরা, তারপর সত্যিই আজকে আপনাকে এতটা খোশ মেজাজে দেখে আমাদের যে কি আনন্দ হচ্ছে তা আমরা বলে বোঝাতে পারবো না। তাও এখনো ঠিক সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হতে পারছি না আমরা। তোমরা বসো বসো। তা অবনী বলো, দীর্ঘদিন পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে,
কেমন আছো তুমি? জমিদার মশাই কেমন আছেন এখন? আর ওনার ছেলে চৈতন্য, সে কেমন আছে? আমি ভালো আছি তান্ত্রিক মহাশয়। আর জমিদার মহাশয় বৃদ্ধ হয়ে গেছেন, তিনি প্রায় শয্যাশায়ী। জমিদারি এখনো রয়ে গেলেও আগের সেই জৌলুস আর নেই। গণতন্ত্রের প্রবেশের পর থেকেই মূলত জমিদারি প্রথা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন আর জমিদার মহাশয়ের হুকুম তেমন একটা খাটে না গ্রামে। আপনি যেমনটা দেখে এসেছিলেন বৈভবপুর স্টেটকে, এখন আর তেমনটা নেই। কালের পরিবর্তনের সাথে সাথেই সবকিছু বড্ড বেশি বদলে গিয়েছে তান্ত্রিক মহাশয়। তবে সবকিছুর মধ্যেও জমিদার মহাশয়ের আপনার প্রতি আস্থা বিশ্বাস এতটুকুও কমেনি। তাই তো প্রায় 10 বছর পরে হলেও আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আগন্তুক অর্থাৎ অবনী বাবুর মুখ থেকে প্রায় 10 বছর আগের কথা, এমন কিছু একটা ঘটনা যার ভিত্তি রয়েছে অতীতে। তার পূর্বাভাস পেয়ে আমরা দুজনেই কিছুটা চুপ করে যাই। অপেক্ষা করতে থাকি অবনী বাবু পর মুহূর্তে আর ঠিক কি বলেন। এবার সত্যিই আমাদের একটা আগ্রহ জন্মাচ্ছিল। উনি হাতে করে ঠিক কি বস্তু এনেছেন যা উনি ঠাকুর মশাইকে দিতে চান। তবে মনে মনে এইটা ভেবে শঙ্কিত হই যে উনি যদি আমাদের সামনে এসে সে বস্তু ঠাকুর মশাইকে দিতে অস্বীকার করেন, আমাদের যদি আপাতত এই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, ইত্যাদি ইত্যাদি। তুমি তোমার কথা বললে, জমিদার বাবুর কথাও বললে, ভৈরবপুরের কথা বললে, কিন্তু চৈতন্যর কথা কই বললে না তো? আসলে তান্ত্রিক মশাই, সে কথা বলতে গেলে আপনাকে অনেক কথা বলতে হয়, কিন্তু এই মুহূর্তে আপনাকে সে কথা বলার যথাযোগ্য সময় এসেছে বলে আমি মনে করছি না। আপনি অসুস্থ, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় সে কথা আপনি শুনবেন। তবে এটুকু বলতে পারি, চৈতন্য ভালো নেই। আপনি তাকে যেরকম দেখে এসেছিলেন তার অবস্থার অবনতি ঘটেছে আরও কিছুটা, স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। তবে তান্ত্রিক মহাশয়, আপনাকে জমিদার বাবু একটি বস্তু দেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন এবং সেটা আমি আপনাকে দিয়ে তারপর ফিরে যেতে চাই। আমার হাতে সময় খুব বেশিক্ষণ নেই, তাই দয়া করে আপনি যদি আপনার সঙ্গে একান্তে কথা বলার একটু সুযোগ করে দেন, তাহলে সত্যি আমি বাধিত থাকব। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই ঘটল। এই মুহূর্তে ওই আগন্তুক আমাদেরকে কোনো মতেই ওই ঘরে থাকতে দিতে চায় না। সে মূলত যে বস্তু এনেছে তা আমাদের অগোচরেই ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিতে চায়। কিন্তু একটা প্রশ্ন বারবার করে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে, যে কি এমন বস্তু সে ঠাকুরমশাইকে দেবে যার জন্য এত গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে। এতে ঠাকুরমশাইয়ের আবার কোনো ক্ষতি হবে না তো? কিংবা এমন কোনো ঘটনার বিবরণ সে ঠাকুরমশাইয়ের কানে দেবে না তো যার জন্য তার আরো ক্ষতি হতে পারে? তবে আমার মুখের কথা আমার মুখেই রয়ে গেল। ঠাকুরমশাই আমাদের দুইজনের দিকে তাকিয়েই মৃদু হেসে বললেন, যাও, তোমরা বৈঠকখানার ঘরে গিয়ে বসো। আমি তোমাদের বৌঠানকে বলছি তোমাদেরকে একটু মুড়ি তেল মেখে দিতে। ওই শুনছো, কিশোরী আর বিভূতি বৈঠকখানায় বসেছে, ওদেরকে একটু তেল মুড়ি মেখে দিও তো। ঠাকুরমশাইয়ের এই আচরণে আমাদের যে মনে দুঃখ লাগেনি তা নয়, একটু মনক্ষুণ্ণতা তো কাজ করছিলই। তবে তাকে যেহেতু আমরা শ্রদ্ধার চোখে দেখি, তাই তার কথা অমান্য করার কোনো জায়গা ছিল না। অগত্যা আমরা দুইজনে এবার ঘর ত্যাগ করলাম, এসে বসলাম বৈঠকখানায়। কিশোরীর মুখ দেখে মনে হলো বাবা সে একেবারে রেগে আগুন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার শান্ত হয়ে গেল। সে হয়তো মনে মনে ব্যাপারটা বুঝেছে। বেশ কিছুক্ষণ পর অবনীবাবু বেরিয়ে আসলেন। আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে হাত জোড় করে প্রণাম করলেন। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার উপরে মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাদের ঠাকুরমশাইকে এমন কিছু বলিনি যার জন্য তার স্বাস্থ্যের ওপর
প্রভাব পড়তে পারে। আমি বুঝতে পেরেছি সবটাই, তাই প্রয়োজন থাকলেও আমি তাকে সেই প্রয়োজনের কথা আর জানাইনি। তবে তাকে উদ্দেশ্য করে আমার জমিদার মহাশয় সত্যই একটি বস্তু পাঠিয়েছিল, এবং তা অত্যন্ত গোপনীয় একটি বস্তু, যা সকলের সামনে দেওয়া উচিত নয়। তাই আপনাদেরকে ওই ঘর থেকে। সে আর কথাটুকু শেষ করতে পারে না, লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। আমরা বুঝি যে সত্যই হয়তো কোনো ব্যক্তিগত কোনো গোপনীয় জিনিস থাকতেই পারে, যা সচরাচর সকলের সামনে প্রকাশ করা চলে না। আর সত্যই তো, আমরা দুইজন তো তার কাছে অপরিচিত, তাই আমাদের সামনে কোনো গোপনীয় বস্তু নিশ্চয়ই সে ঠাকুরমশাইকে দেবে না। না না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি আমাকে তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি দেখিয়ে না দিতেন, তাহলে হয়তো আমি আমার প্রভুর আদেশ, নির্দেশ বা অনুরোধ যেটাই বলুন না কেন, তা পূরণ করতে পারতাম না। এবার তাহলে আমাকে আসার অনুমতি দিন। নমস্কার। যদি ভাগ্যে থাকে তাহলে আবার হয়তো আমাদের দেখা হবে। উষ্ণ অভিবাদনের মাধ্যমে সে ঠাকুরমশায়ের বাড়ি ত্যাগ করল। আমি এবং কিশোরী উভয়েই এরপর অপেক্ষা করতে থাকলাম কখন ঠাকুরমশাই আমাদেরকে তার ঘরে ডেকে পাঠান। খুব বেশিক্ষণ বসতে হলো না। তার আগেই চারি এসে খবর দিল ঠাকুরমশাই আমাদেরকে ডাকছেন। আমরা উঠে তাড়াতাড়ি গেলাম। ঘরে ঢুকতেই তিনি হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ভারী অভিমান হয়েছে বুঝি তোমাদের। তবে আমি বলি কি, অভিমান করো না, কারণ তোমরা সর্বদাই আমার কাছে আসতে থাকবে, যেতে থাকবে, আমার খোঁজ খবর নিতে পারবে। আর এটাও বুঝতে পারছি যে আমার স্বাস্থ্য নিয়ে তোমরা বড়ই উতলা হয়েছ, তাই তোমরা চিন্তা করছো আমাকে নিয়ে। তবে অবনীর পক্ষ থেকে আমার কিন্তু কোনো ক্ষতি সাধনের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, তোমাদের খুশি করার মতন একটা খবর আমার কাছে আছে। আসলে অবনীকে দেখেই বলো, বা তার যেই বস্তু সে আমাকে দিতে এসেছে সেই বস্তুটিকে দেখেই বলো, একটা ঘটনা আমার মনে পড়েছে, যা তোমাদেরকে বললে তোমরা ভীষণ আগ্রহী হবে শুনতে। আচ্ছা, আগ্রহী না হয় হলাম আমরা শুনতে, কিন্তু আপনার তো শরীর ভালো নেই, আপনি কিভাবে বলবেন? আর অসুস্থ বানিও না তো আমাকে। এত অসুস্থ সাজা আর মোটেই ভালো লাগছে না বাপু। আচ্ছা ঠিক আছে, বলুন। তার আগে কিশোরী, তুমি আমাকে একটু জল দাও দেখি। কিশোরী উঠে গিয়ে ঘরের কোণে রাখা মাটির কলসি থেকে মাটির পাত্রে করে জল ঢেলে এনে ঠাকুরমশাইয়ের সামনে ধরে। তিনি এবার সেটা তৃপ্তি ভরে পান করেন। কি শান্তি। তারপর শুরু করেন বলতে, এবার তাহলে বলি শোনো। ঘটনাটা আজকের থেকে 9-10 বছর আগের। একবার এক গুরু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমি ভৈরবপুর স্টেটের একটা ছোট্ট গ্রাম মিরপুরে গিয়েছিলাম। কিন্তু সেই গুরু ভাই সেই সময় মিরপুরে ছিলেন না। তিনি তখন কামাখ্যা গিয়েছিলেন দেবী কামাখ্যাকে দর্শন করতে। তো সেখান থেকে ফিরতি পথে একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। মূলত সেই গুরু ভাইকে গৃহে না পেয়ে সত্যি কিছুটা আশাহত হয়েছিলাম, তাই সেই রাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। তবে তা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল তা আমি পরে বুঝতে পারি। আসলে যাওয়ার সময় যে ঝকঝকে তকতকে মেঠো পথ ধরে আমি গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, রাতের আঁধারে ফেরার সময় সে পথে অমাবস্যার চাঁদও আমার সঙ্গ দেয়নি। তো সেই আঁধারে পথ চলতে চলতে একটা বটতলার মতন জায়গায় আসতে হঠাৎ আমি অনুভব করি আমার পায়ে কিছু একটা বেড়ি শক্ত করে চেপে বসেছে। কিছু বুঝে ওঠার আগেই আমি বন্দী হই। তারপর অনুভব করি একটা তীর এসে বিদ্ধ করলো আমার শরীর, আর আমি ধীরে ধীরে জ্ঞান হারালাম।
যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম একটা বন্ধ কক্ষের ভেতর। সোজা হয়ে বসে হাঁকডাক করতেই বেশ স্বাস্থ্যবান 3 জন লেঠেল গোছের মানুষ আমার সামনে এসে দাঁড়ায়। কোথায় আছি তাদেরকে জানতে চাওয়ায় তারা সাপ আমার মুখের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, এতদিন ধরে বৈভবপুরের ক্ষতি করে চলেছিস তুই। জমিদার মশাইয়ের সামনে তোর বিচার হবে। কোত্থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। তাই অনুনয়ের সুরে তাদেরকে বললাম, কিন্তু আমার দোষটা ঠিক কি? আমি কি ক্ষতি করেছি আপনাদের? আর আমি তো বৈভবপুরে এই প্রথমবার এলাম। কি ক্ষতি করেছিস তুই জানিস না? ঠিক আছে, যখন তুই জানিস না তখন তোকে সে কথা জানানোর দায়িত্ব স্বয়ং জমিদার মশাই নিজেই নেবেন। তোর শাস্তির বিধান কাল সকালে দেওয়া হবে সমগ্র গ্রামবাসীর সামনে। ততক্ষণ তুই এখানেই বন্দি দশায় থাকবি। নিজের অজান্তে যে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, ব্যাপারটা বুঝতে পেরেই যেন অত্যন্ত শঙ্কিত হয়ে উঠেছিলাম। কিন্তু সেই পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তবে এও আমি স্থির করেছিলাম যে যদি রাত্রিভোর আমাকে বন্দি থাকতে হয় তবে তার দাম অবশ্যই জমিদার মশাইকে দিতে হবে। মূলত তিনি ভুল মানুষকে এইভাবে বন্দি করে রেখেছেন তার শাস্তির বিধান শোনাবে বলে। ওই যে সত্যি অবমাননা। পরের দিন সকালে যথাসময় আমাকে নিয়ে যাওয়া হলো গ্রামের মজলিসে। সেখানে মূলত সমগ্র গ্রামবাসী সমবেত হয়ে অপেক্ষা করছে কোনো এক দোষীর শাস্তি কি হতে চলেছে সেটা দেখার জন্য। তবে জমিদার মশাই আমার সামনে আসতে আমার সমগ্র ভয়, চিন্তা, হতাশা, ক্ষোভ সব যেন দূর হয়ে গেল। গত রাত্রে আমি ঠিক তাকে যতটা অশ্রদ্ধা করেছিলাম তার আভরণ যেন একেবারে বিপরীত। তাকে দেখে মূলত কারোরই ক্ষোভ জন্মাবার কথা নয়, তাকে দেখে শ্রদ্ধাই জন্মাবে। তাই তার সামনে আর উগ্র রূপটা ধারণ করলাম না, অপেক্ষা করলাম একটু। উল্টে বিনীতভাবে হাত জোড় করে তাকে উদ্দেশ্য করে নিজের পরিচয় দিলাম। সেই সাথে নিজের পরিচয়ের প্রমাণও দিতে হলো। বেশ কিছু কথা এবং বিদ্যার স্বরূপ তার সামনে প্রকাশ করতেই সে আমাকে মুক্ত করল এবং আমার জ্ঞানের পরিধি তাকে এতটাই আপ্লুত করল যে সে আমাকে সরাসরি তার কাছারিতে নিমন্ত্রণ জানালেন এবং আমার এহেন অবস্থার জন্য বারবার ক্ষমাও চাইলেন তিনি। আমি আর তাকে ফেরাতে পারলাম না, তার সঙ্গেই তার বাড়িতে গেলাম। কিন্তু কাকে ঠাহর করে আমাকে বন্দি করা হয়েছিল তা কিন্তু আমার কাছে তখনও অধরা। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। তবে সে বাড়িকে বাড়ি বলার চেয়ে প্রাসাদ বলাটাই বোধহয় বেশি শ্রেয়। বিশাল বড় কড়ি বর্গা দেওয়া বাড়ি, সামনে সিংহ দুয়ার, বিশাল বড় উঠোন, এক পাশে প্রায় 30-40 ধানের গোলা। লোকজনে গম গম করছে একেবারে। বোঝাই যাচ্ছিল যে সেই অঞ্চলের জমিদার গোপী বল্লভ সেন শর্মার বেশ প্রভাব রয়েছে। তিনি আমাকে দুয়ারে এনে দাঁড় করাতেই ভেতর থেকে গিন্নিমা আর তার সাথে আরও বেশ কিছু রমণীগণ দ্রুত বেরিয়ে আসলেন। তাদের কারো হাতে পাথরের রেকাবি, কারো হাতে জল চৌকি, কেউ বা ঘটি ভরে দুধ, জল এসব সামগ্রী নিয়ে এসেছে। গিন্নিমা এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আসুন ঠাকুর মশাই, অপরাধ ক্ষমা করবেন। আসলে আমাদের এই অঞ্চলে যা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে আপনার পরিচয় পাওয়ার পরেই কর্তামশাই তার ভুল বুঝতে পেরেছেন। আপনিও আর অপরাধ নেবেন না। অবনী অনেকক্ষণ আগেই এসে খবর দিয়েছে যে আপনি কর্তার সঙ্গে আসছেন, তাই এই সামান্য আয়োজন করতে পেরেছি আর কি। তারপর তিনি তার পাশে দাঁড়িয়ে থাকা আর এক মহিলাকে উদ্দেশ্য করে বললেন, এই পেচির মা, জল চৌকিটা দাও দেখিনি। অমলা, মা আমার, যা তো মা, রেকাবিটা ঠাকুরের সামনে রাখ। সত্যি বলতে আজ দ্বিধা নেই।
সেদিন সেই জমিদার বাড়িতে আমি যা এলাহি আপ্যায়ন পেয়েছিলাম তা বোধহয় আমি খুব কম জায়গাতেই পেয়েছি। যাই হোক, তো তারপরেই শুরু হলো মূলত আমাকে আহার দ্বারা সন্তুষ্ট করার একটা প্রবল প্রচেষ্টা। 10 থেকে 12 রকমের ফল, মিষ্টান্ন, রাবড়ি, লুচি, সুজি, পায়েস, দই, আরো যে কত কিছু ছিল। সে সমস্ত খাবার রূপোর রেকাবিতে করে আমার সামনে এনে রাখা হয়েছিল। তবে তখন কিন্তু আমার মন পড়েছিল সেই একটা প্রশ্নের উত্তরের পেছনে, কার জন্য আমাকে এভাবে বন্দি করা হলো? কেনই বা হলো? ঠিক কি এমন ঘটনা ঘটেছে এই অঞ্চলে যার জন্য এমন ভাবে নিরাপরাধ একটা লোককে বন্দি করা হচ্ছে? আমি না হয় নিজের পরিচয় জানাতে পেরেছি তাই রক্ষে পেয়েছি, আর তারাও ভুল বুঝে আমাকে এখন আদর আপ্যায়ন করছে। কিন্তু যে ব্যক্তি নিজের পরিচয় ঠিকভাবে জানাতে পারবে না তার তো ঘোর বিপদ আসন্ন হবে, বিনা দোষে শাস্তি পেতে হবে তাকে। সেক্ষেত্রে সেটা তো অন্যায়। তাছাড়া যে পরিমাণ সজ্জন ব্যক্তি বলে জমিদার মশাইকে মনে হচ্ছে তাতে তো তারও মানচ্যুতি হবে। তা প্রশ্ন তো মাথায় ঘুরছে ঠিকই, কিন্তু সদুত্তর পাওয়া যাবে এমন কোনো ব্যক্তিকে সেই মুহূর্তে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। কেবল একটা ছোকরা গোছের ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তার বয়স কত হবে? এই 15-16 ধরো। আর সেই ছোকরা গোছের ছেলেটিকে কিছু আন্দাজ করতে পারছো? আচ্ছা দাঁড়াও, আন্দাজ করতে তোমরা কি করে পারবে? এখনো তো শোনোইনি পুরোটা। আমি বরং বলছি সেই ছোকরা ছেলেটি কে। সেই ছেলেটি হলো আজকের এই অবনী। মূলত সে সেদিন সেখানে দাঁড়িয়ে আমার তদারকি করছিল, যাতে আমার কোনো রকম সমস্যা না হয় সেই দায়িত্বই দেওয়া হয়েছিল তার উপর। আসলে জমিদার মশাই সেই সময় পাশের কোন এক গ্রামে বিশেষ কাজে গিয়েছিল, তাই যতক্ষণ না সে ফিরছে ততক্ষণ ওই ছেলে আমার দেখাশোনা করবে, আমার সুবিধা অসুবিধার হদিশ রাখবে। এরপর কেটে গিয়েছিল দীর্ঘ 2 দিন। তখনও জমিদার মশাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি। অবশ্য আমারও এবার ফেরার তাড়া ছিল, কিন্তু ফিরতে পারছিলাম না। মূলত যে সমস্যার মধ্যে আমি পড়েছিলাম সেই সমস্যাতে যাতে আর কাউকে পড়তে না হয় তার একটা বিহিত না করে যেতে চাইছিলাম না। এই 2 দিনে আমি বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করেছিলাম। তোমরা তো জানোই বাবু, আমার অমন এক জায়গায় বসে থাকার অভ্যেস খুব একটা নেই। তাই গ্রামটা একটু ভালোভাবে ঘুরতে ঘুরতেই বুঝতে পারলাম বৈভবপুরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ষোড়শী, যিনি 10 মহাবিদ্যার 4র্থ মহাবিদ্যা। সেই সাথে সেখানে ভৈরবেরও পুজো করা হয়। এছাড়াও সেখানে পুজো করা হয় সর্পের দেবীকেও। বেশ কিছু জায়গায় আমি সাপের ঢিবিও দেখেছি, তবে সেগুলোর কতকটা ভালো কতকটা আবার ভগ্ন। তবে কালের প্রভাবে যে সেগুলো ভগ্নপ্রায় দশায় পৌঁছায়নি এও কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলোকে ধ্বংস করেছে। তো যাই হোক, গ্রামের আর এক প্রান্ত বরাবর বিশাল জঙ্গল দেখলাম, আর সেই জঙ্গলেরই এক প্রান্তে বিরাট এক বিশহরীর মন্দির। তবে সে মন্দিরও ভগ্নপ্রায়। দেখেই বোঝা যায় বহুদিন যাবৎ সেখানে পুজো হয়নি, সেখানে কোনো মানুষেরও পা পড়েনি। তো ফিরে এসে অবনীকে সেই মন্দিরের সম্পর্কে জিজ্ঞেস করলে সে আমাকে জানায়, হাই হাই, আপনি ওই বিশহরীর মন্দিরের দিকে গিয়েছিলেন তান্ত্রিক মহাশয়? আপনি ওই মন্দিরের দিকে যাবেন না তান্ত্রিক মহাশয়। ওই মন্দির এককালে অনেক জাগ্রত থাকলেও আজ ওই মন্দিরের সঙ্গে জুড়ে গিয়েছে এক ভয়াল অভিশাপ। জমিদার মহাশয় আপনার সমস্ত ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছেন তান্ত্রিক মহাশয়। আপনি দয়া করে নিজের বিপদ এভাবে বাড়িয়ে তুলবেন না। আপনাকে আমি করজোড় করে অনুরোধ করছি, জমিদার মহাশয় ভিটেতে না ফেরা পর্যন্ত আপনি আর কোথাও যাবেন না।
সে না হয় আমি কোথাও গেলাম না, তা তুমি আমাকে বলো, আমাকে এভাবে কেন নজরবন্দি করে রেখেছো তোমরা? মানে কোন অপরাধে আমাকে এভাবে ধরে আনা হয়েছিল? কার অপরাধের শাস্তি আমার উপর চাপিয়ে দিয়েছিল সেটা জানতে হবে না? আমার পূর্বেও কি এমন কাজ অন্য কারোর সাথে করেছো? আমি আবারও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর উত্তরও আমি আপনাকে দিতে পারবো না। এর সঠিক উত্তর আপনাকে একমাত্র জমিদার মহাশয় দিতে পারবেন। আর যতদূর খবর পেয়েছি জমিদার মহাশয় কাল প্রাতেই ভিটেতে ফিরে যাবেন, তাই আপনি আজকের দিনটা অপেক্ষা করুন, তারপরেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অবনীর কথা বড্ড অদ্ভুত লেগেছিল আমার। বলা যায় গোটা বিষয়টাই কেমন যেন অদ্ভুত। কি এমন গোপন থাকতে পারে যা আমাকে বলতে পারছে না ও? যে কথা একমাত্র জমিদার গোপী বল্লভ মহাশয় আমাকে বলতে পারবেন। কেমন একটা জেদ চেপে গেল মাথায়। উতলা মন নিয়ে অপেক্ষা করতে থাকলাম। গোটা ব্যাপারের মূলে আমাকে পৌঁছতেই হবে। যাই হোক, তো রাতটা কোনো মতে কেটে গিয়েছিল গুরু নাম জপ করতে করতে, এবং প্রায় এক পর্যায়ে গিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। তবে অত জীবন্ত স্বপ্ন তার আগে আমি আর কখনো দেখিনি। হয়তো ধ্যানস্থ অবস্থাতেই যোগ নিদ্রাতে কিছু সময়ের জন্য শায়িত হয়ে গিয়েছিলাম, আর তার ভেতরেই দেখেছিলাম সেই দৃশ্য। কি দেখেছিলেন ঠাকুরমশাই? বহু পুরনো এক অত্যন্ত সুশ্রী একটা মন্দির। মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রয়েছে সেই শিবলিঙ্গের সামনে। ঘি, মধু, ধূপ, ধুনো প্রভৃতির মিশ্র একটা তীব্র ঘ্রাণ বেশ কিছুক্ষণ ধরে নাকে এসে ঝাপটা দিচ্ছিল। এবং সব থেকে বিস্ময়কর আর আশ্চর্যজনক যেই জিনিসটা তারপর প্রত্যক্ষ করেছিলাম তা কি ঠাকুরমশাই? বিরাট আকারের একটা পঞ্চনাগ শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছে। সেই পঞ্চনাগের মাথায় শোভা পাচ্ছে একটা জ্যোতির্ময়ী আলোক বিন্দু। প্রদীপের আলো যেন সেই জ্যোতির কাছে ফ্যাকাশে। আমি ধীরে ধীরে কেমন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছি সেই শিবলিঙ্গের দিকে, যেন সেই জ্যোতির্ময়ী আলোক বিন্দু আমাকে তার নিজের কোনো মৌনী গুণে তারই দিকে আকর্ষিত করছিল। সেই মুহূর্তে আমি বশীভূত পথিকের ন্যায় সেই শিবলিঙ্গের কাছে এগিয়ে গিয়ে সেই জ্যোতির্ময়ী আলোক বিন্দুতে স্পর্শ করতে যাব। মুহূর্তের মধ্যে যেন আমার হাতে এক ভীষণ উষ্ণতা অনুভূত হলো এবং ছিটকে পড়লাম আমি অনেকটা দূরে। প্রদীপের শিখার অল্প আলোতেই অনুভব করতে পারছিলাম মন্দিরের ভূমিতে সেই মুহূর্তে কিলবিল করছে একাধিক সর্প। চারপাশ থেকে ভেসে আসছে একাধিক সর্পের হিস হিস শব্দ। ওহ, সে কি দৃশ্য! এরপর ধরফর করে যখন ঘুম থেকে উঠে বসেছিলাম, আকাশে তখন সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসছে রাখালের গরু তাড়িয়ে নিয়ে যাওয়ার শব্দ। বুঝে উঠতে পারছিলাম না এই যে স্বপ্ন আমি দেখলাম এর সঙ্গে বাস্তবের কোনো মিল আছে কিনা। তবে কি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছি আমি? বেশিক্ষণ আর বসে থাকতে ইচ্ছে করছিল না। উঠে গিয়ে স্নান সেরে সূর্য প্রণাম করলাম। তারপর যখন ঘরে এসে প্রবেশ করলাম তখন সূর্য পূব আকাশে নিজের অস্তিত্ব বেশ ভালোভাবেই জাহির করেছে। ইতিমধ্যে অবনী ঘরে এসে প্রবেশ করল, তার সাথে আরো একজন দাসী। তার হাতের রূপোর রেকাবিতে সামান্য ফল, পানীয় এবং আরো কিছু মিষ্টান্ন জাতীয় খাবার।
অবনী এবার আমার দিকে তাকিয়ে একগাল হাসি হাসি মুখ করে বলল, জমিদার মহাশয় ফিরে এসেছেন। আমি তাকে আপনার কথা গত রাত্রেই জানিয়েছি। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। সামান্য প্রাতরাশ সেরে তারপর তিনি আপনার সঙ্গে কথা বলবেন বলেছেন। দেবী ষোড়শীর মন্দিরে তিনি আপনাকে নিয়ে যাবেন তেমনটাই জানিয়েছেন এবং আপনাকেও প্রস্তুত থাকতে বলেছেন। মনে মনে বেশ সন্তুষ্ট হলাম, কিন্তু গত রাতের স্বপ্নটার কথা একেবারে ভুলতে পারছিলাম না। কি এমন যোগসূত্র থাকতে পারে যার জন্য এমন একটা স্বপ্ন দেখেছিলাম? এই প্রশ্নটাই যেন বারবার ঘুরে ফিরে আসছিল আমার মনে। আরো বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। অবনী আবার এলো ডাকতে। আপনি আসুন তান্ত্রিক মহাশয়, জমিদার মহাশয় আপনাকে ডাকছেন। হ্যাঁ, সময় হলো তাহলে জমিদার বাবু, চলো চলো। অবনীর সাথেই জমিদার মশাইয়ের ঘরে এসে উপস্থিত হলাম। তবে তিনি দেখলাম ততক্ষণে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখেই তিনি হাসি মুখে বললেন, আপনাকে হয়তো এখানে 2 দিন এভাবে আটকে রেখে অনেকটাই যন্ত্রণার মধ্যে ফেললাম। দয়া করে কিছু মনে করবেন না। আসলে কিছু কাজ থাকায় আমাকে একটু আমাদের পাশের এস্টেটে যেতে হয়েছিল। গতকাল মধ্যাহ্নের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়ে যায়, তাই আজ প্রাতেই ফিরে আসতে পারি। এবার আপনি বলুন, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কারোর আপ্যায়ন আপনাকে বিড়ম্বনায় ফেলেনি তো? সমস্যার কথা না হয় আমি বাদ দিলাম, ধরে নিলাম এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার থেকেও বড় হলো মানসিক পীড়া। সেই মানসিক পীড়ার অবসান একমাত্র নাকি আপনিই করতে পারবেন। তাই আপনি যদি দয়া করে আমাকে আমার মনের মধ্যে আসা প্রশ্নগুলোর উত্তর দেন, তাহলে সত্যিই আমি বাধিত হব। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি আপনি আমাকে ঠিক কী প্রশ্ন করতে পারেন। আসুন, সেই প্রশ্নের উত্তর না হয় আমি আপনাকে অন্য কোনো স্থানে বসে দেব। অবনী, তোমার আর আসার প্রয়োজন নেই। আমি ওনার সঙ্গে যাচ্ছি, আর তুমি গরুর গাড়িকে প্রস্তুত থাকতে বলেছ তো? দেখো, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিক ও বৈভবপুরের ত্রাস। গল্পের অন্তিম খণ্ড খুব শীঘ্রই নিয়ে হাজির হচ্ছি। অন্তিম খণ্ডের লিংক ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। অন্তিম খণ্ডের নাম তারানাথ তান্ত্রিক ও নাগমণি। আমাদের এই নিবেদন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর খুব শীঘ্রই হাজির হচ্ছি অন্তিম খণ্ড নিয়ে। ততক্ষণ গল্প শোনো, গল্প করো, গল্প কথা।